আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটির নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের যতগুলো ক্লাস আমি নিব তাতে চেষ্টা করব প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ অনেক নতুন নতুন আর ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করব সবাইকে। তো সবাই এই ভিডিওগুলো যখন দেখবা তখন অবশ্যই সামনে খাতা কলম নিয়ে বসবা, প্রত্যেকটা জিনিস নোট করে ফেলবা, তাহলে এই নোট খাতাটাই তোমার পরীক্ষার আগে সবচেয়ে বেশি কাজে লাগবে। তো আর কথা না বললে আমরা শুরু করি। নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, এটার সংজ্ঞাটা কি, এটার প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা হইল কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই, পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির শুধুমাত্র নিজস্ব মান থাকে, আর পজিশনাল সংখ্যা পদ্ধতির দুইটা জিনিস থাকে, এক, তার নিজস্ব মানও থাকবে আর তার স্থানীয় মানও থাকবে, অর্থাৎ পজিশনাল ভ্যালুও তার থাকবে। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণগুলো যদি এখানে দেখো, আমি লিখে রাখছি রোমান সংখ্যা, ট্যালি সংখ্যা, প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ লিখে রাখছি দশমিক সংখ্যা। তোমাদের পরীক্ষায় অনেক বেশি এমসিকিউতে আসে যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ, সেটার উত্তর এইটা বেশি আসে, প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা, যেটা গুহাবাসীরা ব্যবহার করত। আচ্ছা, তো এমসিকিউ এর জন্য অবশ্যই জানা রাখা জরুরি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির বললাম দশমিক সংখ্যা, এখান থেকেও একটা ট্রিকি এমসিকিউ আসে, আমি তোমাদের এখনই দেখাই দিচ্ছি। তো ফার্স্টে একটু দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির, এই যে আমি উদাহরণ দিলাম, দেখো একটা সংখ্যা লিখছি 521। এই 521 সংখ্যার সবার ডানের যে অঙ্কটা, এটা আমরা ছোটবেলায় পড়ছি কি এককের ঘরে আছে, তার ঠিক আগেরটা অর্থাৎ 2, এই অঙ্কটা দশকের ঘরে আছে, আর তার আগেরটা কি শতকের ঘরে আছে। তো এই এককের ঘরের অঙ্কটার সাথে আমরা যদি 1 গুণ দেই, 1 আর 1 গুণ করলে গুণফল হয় 1, এইটা হইল তার স্থানীয় মান। 1, এটা হইল এই অঙ্কটার নিজস্ব মান, এটা যেহেতু এককের ঘরে আছে তাই এটার সাথে 1 গুণ করলে আমরা যেই জিনিসটা পাবো সেটা, এই গুণফলটা হইল তার স্থানীয় মান। 2, এটা নিজস্ব মান 2, দেখো নিজস্ব মান 2, আর এটা যেহেতু দশকের ঘরে আছে তাই এটার সাথে 10 গুণ দিলে এই 10 দুগুণে 20 হইল তার স্থানীয় মান। অবশ্যই এটা খুব ভালো মতো মনে রাখবা, তোমাদের পরীক্ষা প্রশ্নে কিন্তু জিজ্ঞেস করবে এমসিকিউতে। 5, এটা নিজস্ব মান 5, বাট এটা আছে এই সংখ্যায় কোথায়, দেখো তো শতকের ঘরে, তাই এটার সাথে 100 দিয়ে গুণ করছি, 5 আর 100 গুণ করলে হয় 500, এটা হইল তার স্থানীয় মান। এখন মজার ব্যাপার হইলো এই সব কিছু যদি তুমি যোগ করো দেখবা তুমি 521 পাবা। ওকে, 521 পাবা। আচ্ছা, এটা গেল পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ। এবার নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দেখো, এখানে আমি লিখে রাখছি রোমান সংখ্যায় XXV। তোমরা জানো আইফোন এক্স মানে কত, আইফোন 10। তো এই যে এক্স, এই এক্স এর মান আসলে কত, 10, এটা কিন্তু তার নিজস্ব মান। এই যে এক্স, এটাও কত, 10, আর ভি মানে কত, 5। তো 10, 10 আর 5 যোগ করলে কত হয়, 25। এটা হইল এই রোমান সংখ্যাটার মান। এখানে শুধুমাত্র নিজস্ব মান ব্যবহার করা হয়েছে, কোনো স্থানীয় মান কি আছে, কোনো পজিশনাল ভ্যালু কি আছে, নাই, তাই এটারে আমরা বলি নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, এখন তোমাদের আমি যেটা বলছি এইখানে একটু দেখো সবাই, যে এখানে আমি বলছিলাম একটা এমসিকিউ করায় দিব। 5076, প্রশ্ন হইল যে এই যে 0, এটার স্থানীয় মান কত। দেখো 6 এর সাথে আমরা কত গুণ করব, 1, তাইলে এটার স্থানীয় মান পাবো 6। 7 এর সাথে গুণ করব, যেহেতু এটা দশকের ঘরে আছে তাই 7 এর সাথে গুণ করব 10, তাহলে এখানে পাবো 70। আর 0 যেহেতু শতকের ঘরে আছে তাই 0 ইন্টু 100, তার মানে এটা কি 100 না 0, 0। সব সময় মনে রাখবা 0 সে যেই পজিশনেই থাক না কেন তার স্থানীয় মান, সে তার নিজস্ব মানও 0, তার স্থানীয় মানও কি সব সময়
জিরো। এই জিনিসটা এই জিরোর ক্ষেত্রে খুব ভালো মতো মনে রাখবা, এটা কিন্তু অনেকেই আছে এমসিকিউতে আসলে ভুল করে, এটা একটু ট্রিকি এমসিকিউ। আচ্ছা, এখন আমরা দেখব যে বেস বা ভিত্তি জিনিসটা কি। বেস বেস বা ভিত্তি হচ্ছে, ভিত্তি এই জিনিসটা কি? বেস বা ভিত্তি হচ্ছে, আমি এভাবে সংক্ষেপে লিখি, ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। এইটা অনেক বেশি কতে আসে, তোমরা অবশ্যই করে রাখবা। আর এইটা সংজ্ঞা দেখে যাদের বুঝতে অসুবিধা হইতেছে, একটু পরে একটা বড় ছক আঁকবো, ওই ছক দেখলে তোমাদের আর অসুবিধা হবে না, তখন খুব ভালো বুঝতে পারবা। এখন আরেকবার একটু বলি, ভিত্তি বা বেস হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে আমরা যতগুলা অঙ্ক নিয়ে কাজ করি তাদের মোট সংখ্যা। তো আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব। 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব। আমাদের বইতেও ম্যাক্সিমাম বইতে 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়েই কাজ করছে, কিন্তু এগুলা বাদেও আরো কিন্তু অনেক ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে বা আছে। আসলে সত্যি বলতে কি, সংখ্যা পদ্ধতি আসলে অনেকগুলা। তোমরা দেখবা, আমি একটু পরে, আগে এই 4টা ভালো মতো পড়াইনি, দেন তোমাদের বাকিগুলাও দেখাই দিব যে আরো অনেকগুলা সংখ্যা পদ্ধতি আছে। তো ফার্স্টে আমরা যেটা শিখবো, বা এখানে ফার্স্টে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি ইংলিশে এটারে বলে ডেসিমাল নাম্বার সিস্টেম। বাংলা ইংলিশ দুইটাই জানা রাখবা, ডেসিমাল নাম্বার সিস্টেম। এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বার সিস্টেম। এরপরে হলো অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল নাম্বার সিস্টেম। আর সবার শেষে আমরা যেটা শিখবো সেটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, এই 4টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, দেন আরো অনেকগুলা সংখ্যা পদ্ধতি আছে, সেগুলোও কিন্তু তোমাদের জানা রাখতে হবে। তো এখন আমরা ওই যে বলছিলাম, এই সংজ্ঞাটা বোঝার জন্য একটা ছক আঁকবো, সেই ছকটা আমার সাথে আইকা ফেলো, তাইলে এই সংজ্ঞাটা বুঝতে বা মনে রাখতে অনেক সুবিধা হবে। আমরা এখন বেস বা ভিত্তির সংজ্ঞাটা দেখব, যে বেস বা ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। দেখো, দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন কয়টা বলতো? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 10। ঠিক তেমনি বাইনারিতে 2টা ব্যবহৃত মৌলিক চিহ্ন, তাই বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন হইল 8টা, 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টা, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। আর হেক্সাডেসিমালে 0 থেকে f পর্যন্ত টোটাল অঙ্ক হইল 16টা, মানে মৌলিক চিহ্ন 16টা, তাই হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত? 16। এখন একটু দেখো, আমি এইখানে কিছু উদাহরণ দিছি, যেমন 7, 8, 6, নিচে ভিত্তি লিখে দিছি 10। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটা আছে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি কিন্তু তোমাকে সংখ্যার নিচে লিখে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়া। এখন কথা হইলো, দেখো আমি এখানে কি কি নিছি, 7, 8, 6, এই তিনটাই কিন্তু পৃথক পৃথক ভাবে অঙ্ক কারা? অঙ্ক হইলো তারা যারা সিঙ্গেল। যেমন এখানে দেখো 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এগুলো যা লেখছি কমা কমা দিয়ে সবাই এক একটা অঙ্ক। আর সংখ্যা তারা যারা হইলো মিঙ্গেল, মানে 2টা বা তার বেশি সংখ্যক অঙ্ক পাশাপাশি বৈশা যেটা গঠন করে সেটা হলো সংখ্যা। যেমন 7, 8, 6, এটা কিন্তু একটা সংখ্যা। আর এইখানে আরেকটা মজার তথ্য দিয়ে রাখি তোমাদের, দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হইল এই 10টা,
আমি যদি দশমিক সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যা লিখতে চাই তাহলে এই 10টা অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। এই 10টা অঙ্কের মধ্যে থেকে যে কয়েকটা আমার দরকার সেই কয়টা নিয়েই আমি সংখ্যা গঠন করতে পারবো। ঠিক তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 এই দুইটা অঙ্করে নিয়েই সংখ্যা বানাইতে হবে, এর বাইরে অন্য কোনো অঙ্ক নিয়ে কিন্তু আমরা সংখ্যা বানাইতে পারবো না। আচ্ছা, এরপরে দেখো আমি এখানে সবগুলো সংখ্যা পদ্ধতি থেকে কিন্তু উদাহরণ দিয়ে রাখছি। যেমন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত এই 16টা অঙ্ক আছে। এই 16টা অঙ্ক থেকে আমি দেখো DA দাদা 7 এই 5টা অঙ্ক ব্যবহার করে সংখ্যাটা তৈরি করছি, আর ভিত্তি কত লিখে দিছি 16। এবার আমরা এই সংখ্যা পদ্ধতির একটা থেকে আরেকটায় কিভাবে রূপান্তর করে সেটা শিখবো। যেমন দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, সবগুলাই শিখবো, বাট একটা গোছানো ওয়েতে। এবার আমরা কনভার্সন অফ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা গোছানো ওয়েতে দেখব। দেখো আমরা প্রথমে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে সেটা শিখবো, ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করা শিখবো, আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা শিখবো। এরপরে এই বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করে মানে ডেসিমালে আসে সেটা শিখবো। এরপরে এই পার্টটা যখন আমাদের হয়ে যাবে তারপরে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব, অক্টাল থেকে বাইনারিতে কিভাবে সে আসে সেটা দেখব। এর জন্য আমাদের যেটা লাগবে 3 বিট একটা রেজিস্টার লাগবে, আমি তোমাদের আইকে দেখাবো। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এটার জন্য আমাদের 4 বিট একটা রেজিস্টার লাগবে। আর লাস্টে অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করে আর হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করে সেটা শিখবো। এটা আসলে দুইটা ওয়েতে করা যায়, আর এই রূপান্তরটা সরাসরি করা যায় না। এর জন্য অক্টাল থেকে প্রথমে বাইনারিতে যাইতে হয়, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাইতে হয়, অথবা অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এখন কথা হইল যে এই যে নিচের যে ওয়েটা অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এই ওয়েতে গেলে টাইম কম লাগে রূপান্তর করতে। আর তুমি যদি উপরের ওয়েতে আগাও সেটা হবে, বাট এতে টাইম একটু বেশি লাগবে। তো আমরা চেষ্টা করব যে টাইম যতটা কম ব্যবহার করে রূপান্তরটা করা যায়। তো আমরা ফার্স্ট একটা শুরু করি, ডেসিমাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করা এখন শুরু করব। আমি এরকম একটা সংখ্যা লিখলাম ডেসিমালে 17.23, এটা ডেসিমালে আছে, এটাকে আমাদের কিসে নিতে হবে, বাইনারিতে নিতে হবে। দেখো এই যে পূর্ণ সংখ্যা 17, এটাকে বাইনারিতে নেওয়ার জন্য বাইনারির ভিত্তি 2 এই 2 দ্বারা ভাগ করতে থাকতে হবে। কতক্ষণ ভাগ করব, যতক্ষণ না ভাগ ফলের মান 0 আসে। আর এই যে 0.23 মানে ভগ্নাংশ যে অংশটা, এই 0.23 কে আমরা বাইনারির ভিত্তি দিয়ে গুণ করতে থাকবো। আর এটা অনেক টিচাররা বলে যে 3 বার গুণ করতে ভিত্তি, অনেকে বলে 4 বার, অনেকে বলে 5 বার। আমার মতে 3 বার করলে ঠিক আছে, বাট কোনো টিচার যদি স্পেসিফিক বলে দেয় যে 4 বার বা 5 বার করতে, তোমরা 4 বার বা 5 বার ভিত্তি গুণ করে দিও। এখন এটার ক্ষেত্রে কিভাবে লিখবো, আচ্ছা এইটা বলার আগে এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। এই পয়েন্টটার নাম হলো র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট, এটা সংজ্ঞাটাও পরীক্ষায় খুব আসে, তোমরা একটু লিখে নাও। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে বিন্দু দ্বারা পৃথক করা যায়, বিন্দু দ্বারা পৃথক করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে বিন্দু দ্বারা পৃথক করা হয় তাকে আমরা কি বলি, র্যাডিক্স পয়েন্ট। এটা পরীক্ষায় খুব বেশি কতে আসে। আচ্ছা এবার আমরা আমাদের কাজটা করব।
আমরা এই 17 কে বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করতে থাকবো, আর 0.23 কে বাইনারির ভিত্তি 2 দ্বারা গুণ করতে থাকবো। আবার আমি সংজ্ঞাটা একটু বলে দিই, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে বিন্দু দ্বারা পৃথক করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। ওকে, এখন একটু দেখো আমরা এইটার রূপান্তরের জন্য কি করব। ফার্স্টে লিখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 17, এইটাকে আমরা বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করব। এখানে একটা ছোট্ট হাইফেন দিয়ে লিখব অবশিষ্ট, অর্থাৎ এই অবশিষ্টের নিচে আমরা ভাগ শেষগুলারে লিখব। তো এখানে দেখো 17কে 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, ভাগশেষ কত থাকবে 1। এই জায়গাটায় আমরা ভাগ ফলের মানটা লিখব, আর এই জায়গায় আমরা ভাগ শেষের মানটা লিখব। এবার 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো? 4 দুগুণে 8, ভাগশেষ কি থাকে? না, 0 থাকে। 4কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ থাকে না, 0। 2কে 2 দ্বারা ভাগ করলে 2 1কে 2, ভাগশেষ থাকে না, 0। বাট এইখানে একটা কনফিউশন থাকে, এই দেখো 1 যেহেতু বড়, তাকে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা এইখানে 0 নিব। দেখো একটু আগে কি করছিলাম, 2 আর এই গুণ কইরা যেটা হয় সেটাই তো এখানে নামাইছিলাম, 8 দুগুণে 16। ঠিক তেমনি এই 2 আর 0 গুণ করলে গুণফল কত হবে? এখানে 0, আর বিয়োগ করলে কত হবে? 1। দেখো এইটার ক্ষেত্রে ভাগ ফলের মান 0 আর ভাগ শেষের মান কত? 1। এখন ভাগ ফলের মান কিন্তু 0 এসে গেছে। আমি তোমাদের বলছিলাম আমরা ততক্ষণ ভাগ করব যতক্ষণ না ভাগ ফলের মান কি হয়? 0 হয়। দেখো 0 হয়ে গেছে, তার মানে আমাদের কাজ শেষ। একটু বাকি আছে, এখানে একটা তীর দিব, তীর চিহ্ন, এটারে লিখবো এমএসবি আর এটারে লিখবো এলএসবি। এমএসবি এলএসবির পূর্ণরূপ কি এটা আমি একটু পরে তোমাদের লিখে দেখাইতেছি। এখন আমরা ভগ্নাংশের জন্য কাজ করব। দেখো পূর্ণ সংখ্যার কাজ তো করলাম, ভগ্নাংশের কাজটা এবার করতে হবে। এখানে লিখলাম ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে এখানে কিভাবে লিখবো? 0.23 এটার সাথে গুণ করব 2, আর এইখানে একটা তোমরা পর্দা দিয়ে দিবা বা দাগ দিয়ে দিবা। 0.23 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে দেখি কত আসে। 0.23 ইন্টু 2, তাহলে আসবে 0.46। দেখো 0টারে আমি এই সাইডে লিখলাম, 0.46 রে এই পাশে লিখলাম, অর্থাৎ এই দাগটার ডান পাশে। এটার সাথে যদি আবার 2 দিয়ে গুণ করি, দেখো 0.46 ইন্টু 2, তাহলে আসবে 0.92। 0টারে এই সাইডে লিখবো, 0.92টারে এই সাইডে লিখবো। এই 0.92 এর সাথে 2 গুণ দিব। দেখো আমরা কিন্তু এই এতটুকু অংশের সাথে ভিত্তিটারে গুণ দিব, পুরা অংশের সাথে না, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার আসবে না। তো 0.92 এর সাথে যদি 2 গুণ দিই তাহলে আসবে 1.84। এবার একটু আর একবার গুণ দেই আমি ভিত্তিটা, এই 0.84 এর সাথে যদি 2 গুণ দেই, দেখো আমি 1.84টারে কাইটা শুধু 0.84 লিখলাম ইনটু 2, এটার সাথে 2 গুণ দিলে আসে 1.68। এই যে এতটুকু। আর এইখানেও আমাদের একটা তীর চিহ্ন টানতে হবে, এদিক থেকে এদিকে, উপর থেকে নিচে টানতে হয় এটা। এখানে আমরা লিখবো এমএসবি আর এখানে লিখবো কি? এলএসবি। তো এবার উত্তরটা লিখি, 17.23 ভিত্তি লিখলাম 10 ইকুয়াল টু, এটা বাইনারিতে কত আসবে? এখান থেকে এদিকে উত্তর লিখবো 1 3টা 0 1 1 3টা 0 1 পয়েন্ট, এখানে কি লিখবো? 0011 0011। এইখানে ভিত্তি কত লিখে দিলাম? 2। এখন তোমাদের একটু বলি যে এই অঙ্কগুলার উত্তর ঠিক আছে কিনা। তোমরা বাসায় একটা অ্যাপ নামায় নিলে মোবাইলেই এগুলোর উত্তর দেখতে পারবা যে আসলে এটা কি হইলো নাকি হইলো না। আমি তোমাদের অ্যাপটা দেখাইতেছি ফোনে। এইরকম একটা অ্যাপ আছে, আমি তোমাদের অ্যাপের নামটা লিখে দিতেছি, সার্চ করবা ক্যালকুলেটর কনভার্টার, ক্যালকুলেটর
ক্যালকুলেটর কনভার্টার, এটা লেখা তোমরা সার্চ করলেই পাওয়া যাবে কনভার্টার। আচ্ছা, আবার আমি আরেকটা জিনিস করব, আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপটার এই ক্যালকুলেটরটার লিংক দিয়ে রাখবো। এই যে এই ক্যালকুলেটরটার লিংক দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকেও চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবা। তো এখন এইখানে আমি যদি লিখি 17.23 তাহলে এই দেখো একদম বাইনারিতে প্রপার মানটা চলে আসছে। কারণ এটা দেখ, তোমরা ভাবতে পারো যে মনে হয় আমরা ভুল করছি, আমরা দশমিকের পরে মাত্র 4 ঘর আসছে, ওদের এত ঘর আসলো কেন? আসলে ওরা অনেক ঘর পর্যন্ত নিয়ে কাজ করে, আমরা মাত্র 4 বার ভিত্তি গুণ দিছি দেখে আমাদের 4 ঘর আসছে। আমরাও যদি ওদের মতো অনেক ঘর গুণ করতাম, অনেকগুলো ভিত্তি অনেকবার ভিত্তি গুণ করতাম, তাহলে আমাদেরও অনেকবার আসতো। তো এই অ্যাপটা খুবই ইউজফুল, তুমি বাসায় নিজে তোমার অঙ্কগুলা করার পরে উত্তরটা মিলাই নিতে পারবা এই অ্যাপের মাধ্যমে। একটাতে জাস্ট লিখবা, বাকি সব দেখো আরো নিচে 3টা চলে আসছে, বাইনারিতে কি হবে, হেক্সায় কি হবে, অক্টালে কি হবে, সব তুমি পাওয়া যাবা। আমি এটা লিংক দিয়ে রাখবো। ডেসিমাল থেকে যদি এই সেম জিনিসই আমাদের বলতো অক্টালে যাইতে, তাহলে কি করতাম? ডেফিনেটলি যদি অক্টালে যাইতে বলতো, অক্টালের ভিত্তি দিয়ে ভাগ করতে থাকতাম যতক্ষণ না ভাগ ফলের মানটা 0 হয়। আর এই ভগ্নাংশ অংশটাকে এখানে তো বাইনারির ভিত্তি দিয়ে গুণ করছি, আর অক্টালে নিতে বললে অক্টালের ভিত্তি দিয়ে 3 বার বা 4 বার বা 5 বার গুণ করে দিতাম, তাহলে এই জিনিসটা কিসে মানটা চলে আসতো বলতো? অক্টালে চলে আসতো।